মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের প্রতিশ্রুতি সৌদি বাদশার। নির্বিঘ্নে হজের কর্মসূচি অনুষ্ঠানের ঘোষণা কর্তৃপক্ষের। আরও 40,000 শরণার্থীকে আশ্রয় দেবে জার্মানি। দেশে দেশে শরণার্থীদের পক্ষে বিপক্ষে সমাবেশ। কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি মেনে চলতে একমত ভারত পাকিস্তান। শেষ হল নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক। এবং ইউক্রেন সংকট সমাধানে বার্লিনে চতুর্পক্ষীয় বৈঠক। শীতের আগে অস্ত্রবিরতির বিষয়ে সমঝোতার আশাবাদ জার্মানির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র। সৌদি আরবের মক্কায় মসজিদুল হারামে ক্রেন ছিঁড়ে পড়ে 107 জনের নিহত হওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বিন সৌদ। শনিবার রাতে দুর্ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন শেষে তিনি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ ঘোষণা দেন। এমন দুর্ঘটনার পরও যথাসময়ে হজের কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এর মধ্যেই হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিরা মক্কায় উপস্থিত হচ্ছেন বলে জানায় বিভিন্ন গণমাধ্যম। মক্কায় মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় আহতদের দেখতে শনিবার হাসপাতালে যান সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সেখানে তিনি মুসল্লিদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এর আগে হারাম শরীফে গিয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন বাদশাহ সালমান। এ সময় তিনি ক্রেন দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে তদন্ত প্রতিবেদন সবার সামনে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন। মক্কা এবং মদিনা শুধু আমাদের কাছে নয়, পুরো বিশ্বের মুসল্লিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। তাই মসজিদুল হারামে ক্রেন ছিঁড়ে পড়ার সম্ভাব্য সব কারণ খতিয়ে দেখা হবে। আল্লাহর ইচ্ছায় প্রকৃত কারণ চিহ্নিত হলে তা সবাইকে জানানো হবে। শনিবারও দুর্ঘটনাস্থল ঘিরে রাখে নিরাপত্তা রক্ষীরা। এর আগে শুক্রবারের ক্রেন দুর্ঘটনার জন্য প্রাথমিকভাবে ঝড়ো হাওয়াকে দায়ী করে সৌদির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। প্রায় 83 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছিল। এর পরপরই ক্রেনটি ধসে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই অনেক মানুষ তার নিচে চাপা পড়ে। তবে হারাম শরীফে ক্রেন দুর্ঘটনায় হজ পালনের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হবে না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সব আতঙ্ক দূর করে রোববার বিধাতার সান্নিধ্য লাভের আশায় কাবাঘর জিয়ারত করেন অগণিত মুসল্লি। হজের মাত্র 10 দিন আগে বিভিন্ন দেশ থেকে লাখ লাখ হাজি মক্কায় জড়ো হচ্ছেন। গত শুক্রবার মাগরিবের নামাজের আগ মুহূর্তে হারাম শরীফের সংস্কার কাজে ব্যবহৃত ক্রেনটি মসজিদের 3য় তলার মেঝেতে আছড়ে পড়লে তার নিচে চাপা পড়ে ও হুড়হুড়িতে পদদলিত হয়ে 3 শতাধিক মুসল্লি হতাহত হন। এ ঘটনায় গভীর শোক জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 2 জন ভারতীয় ও 15 জন পাকিস্তানি বলে জানায় দেশ দুটির গণমাধ্যম। এদিকে বিভিন্ন গণমাধ্যম জানায় হারাম শরীফে ছিঁড়ে পড়া ক্রেনটির মালিক সাবেক আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের পরিবারের একটি কোম্পানি। জার্মান কোম্পানির ক্রেনটি বিন লাদেন গ্রুপের অধীনে হারাম শরীফে 140 কোটি পাউন্ডের সংস্কার কাজ পরিচালনা করছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। হারাম শরীফে ক্রেন দুর্ঘটনার 2 দিন পর রোববার সেখানে অনেকটা স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। তবে আপাতত মসজিদের 2য় ও 3য় তলা থেকে কাবাঘর তাওয়াফ বন্ধ থাকায় হাজিদের কিছুটা বেগ পেতে হচ্ছে। সেখানকার সবশেষ অবস্থা নিয়ে কথা হয়েছে মক্কায় থাকার সময় টেলিভিশনের প্রযোজনা নির্বাহী শ্রাবন্ত হাবিবের সঙ্গে। শুক্রবারে ঘটে যাওয়া ক্রেন দুর্ঘটনা কোনো প্রকার প্রভাব ফেলতে পারেনি। লক্ষ লক্ষ মানুষ আসছে কাবাঘরকে তাওয়াফ করতে। আরো লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশ থেকে এখন সবাই হজের প্রস্তুতি নিচ্ছে যে কিভাবে হজটা সুন্দরভাবে সহজ এবং সুন্দরভাবে সম্পন্ন করতে পারে। শুক্রবারে যেই ঘটনাটা নিছকই ছিল দুর্ঘটনা, এটি কোনো প্রকার হাজিদের মনোবলে কোনো প্রকার চির ধরাতে পারেনি বা কোনো প্রকার তাদের মধ্যে আতঙ্ক নেই। হাজিদের মধ্যে হাজিরা উৎফুল্ল ভাবে কাবাঘর আরো বেশি বেশি তাওয়াফ করছেন। লক্ষ লক্ষ হাজি। আমি যখন এসেছি এখানে তখন দেখেছি হাজিদের সংখ্যা কিছু কম ছিল, এখন ধীরে ধীরে বাড়ছে। যেটা হচ্ছে হাজিদের মধ্যে যেই সমস্যা দেখা দিয়েছে, যেটা যে দোতলা 3 তলায় যেহেতু তাওয়াফের ব্যবস্থা আছে, কিন্তু তাওয়াফের ব্যবস্থা এই দুর্ঘটনার ফলে বন্ধ হয়ে যাওয়াতে হাজিদের কিছুটা বেগ পেতে হচ্ছে যে একই নিচতলা দিয়েই সব হাজিকে তাওয়াফ করতে হচ্ছে কাবাঘর। এর ফলে হাজিদের কিছুটা কষ্টের সম্মুখীন হতে হচ্ছে যে কেউ ঢুকতে পারছে, কেউ তাওয়াফ করার সুযোগ পাচ্ছে না, আবার কেউ সুযোগ পাচ্ছেন না। সবকিছু মিলিয়ে মক্কার অবস্থা এখন স্বাভাবিক, কাবাঘরের অবস্থা স্বাভাবিক, সবাই এখন হজের প্রস্তুতি নিচ্ছে।
মক্কায় মসজিদুল হারামে ক্রেন ছিঁড়ে পড়ে আহত 40 বাংলাদেশি সবাই ভালো আছেন। তাদেরকে মক্কার জায়েদ ও জিয়াদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দুর্ঘটনার পর আহত 3 বাংলাদেশির অবস্থা গুরুতর থাকলেও তারা এখন শঙ্কামুক্ত বলে শনিবার সময় সংবাদকে জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি। রাত্র 1টা পর্যন্ত আমাদের টিম, হজ মিশনের টিম, মেডিকেল টিম এবং দূতাবাসের ফায়ার সেক্রেটারি বিভিন্ন হাসপাতালে গিয়েছে। হাসপাতাল থেকে জানানো হয়েছে আমাদের 40 জন ইনজিওর্ড, এর মধ্যে 3 জন ক্রিটিক্যাল ছিল। সেখানে পর্যায়ক্রমে ফার্স্ট এড এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে গতকাল মোটামুটি সবাইকে ছেড়ে দেয়। আর 3 জন যে আছে বাকি, তাদের অবস্থা এখন স্টেবল এবং ধারণা করা হচ্ছে হসপিটাল সূত্রে যে এদেরও আজকে তারা ছেড়ে দিতে পারবে ইনশাআল্লাহ। জার্মানিতে আগামী 2 দিনে প্রায় 40,000 শরণার্থী প্রবেশ করবে বলে জানিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে এই বিপুল জনস্রোতের দেখভালের ব্যবস্থা করতে মাঠে নেমেছেন তারা। এদিকে ব্রিটিশ সরকারকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত এই অসহায় মানুষদের জন্য আরও আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন লেবার নেতা জেরেমি করবিন। ইউরোপের সাধারণ নাগরিকদের এক পক্ষ এ দাবি নিয়ে সমাবেশ করলেও শরণার্থীদের আশ্রয় না দেওয়ার দাবিতে সেখানকার বিভিন্ন দেশে বিক্ষোভ করছে অনেকেই। গ্রিসের সেন্ট্রাল এথেন্স স্কোয়ার ইউরোপে প্রবেশ করতে শত শত শরণার্থী এখন সেখানে এভাবেই অধীর অপেক্ষায়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে সিরীয়দের পাশাপাশি এখানে প্রচুর আফগানও রয়েছেন। যুদ্ধ তাদেরও বাধ্য করেছে দেশ ছাড়তে। গ্রিসের সরকার আমাদের গ্রহণ করতে রাজি নয়, তাহলে আমাদের তো এখানে থাকার কোনো মানেই হতে পারে না। এই শরণার্থীদের মানবিক খাতিরে সহায়তা করতে অনেক গ্রিক এগিয়ে এলেও অনেকে বলছেন অর্থনীতির এমন নাজুক পরিস্থিতিতে সরকারের কোনোভাবেই উচিত হবে না এদের দিকে ফিরে যাওয়া। সবচেয়ে বিরক্তিকর ব্যাপার হচ্ছে আমরা কোনোভাবেই এদের এখানে প্রবেশ বন্ধ করতে পারছি না। এদের জন্য স্থানীয়রা এখানে অস্বস্তির মধ্যে রয়েছে। আমরা সাহায্য করব কিভাবে, যেখানে আমাদের অবস্থায় বেহাল। শুধু গ্রিস নয়, এখন অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া সহ জার্মানি, সুইডেন, স্লোভাকিয়ার সাধারণ মানুষ বিরোধিতা করছে মধ্যপ্রাচ্যে শরণার্থীদের দেশে প্রবেশে। শনিবার বেশ কিছু জায়গায় বিক্ষোভ হয়। স্লোভাকিয়ার ব্রাতিস্লাভাতে অন্তত 1000 মানুষ রাস্তায় নেমে আসেন শরণার্থীদের আশ্রয় না দেওয়ার দাবিতে। আমি মনে করি এই সব মুসলিম শরণার্থীদের কোনোভাবেই এখানে ঠাঁই দেওয়া উচিত নয়। এরা যেখানেই যায় তা ধ্বংসস্তূপে পরিণত হয়। তবে আরেক পক্ষ বলছে মানবিক খাতিরে অসহায় এসব মানুষদের আশ্রয় দেওয়া উচিত। নিজ নিজ দেশের সরকারকে আরো জোরালো পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তারা। লন্ডনে শনিবার একটি সমাবেশের আয়োজন করে সেখানে আরো শরণার্থীকে দেশে আশ্রয় দেওয়ার দাবি জানায় সাধারণ মানুষ। দেখুন, যারা এখানে এভাবে আশ্রয়ের খোঁজে আসছে তারা সবাই যুদ্ধের ভুক্তভোগী, তাই আমাদের অবশ্যই উচিত তাদের দেখভালের দায়িত্ব নেওয়া। এদিকে জার্মান সরকার জানিয়েছে আগামী 2 দিনের মধ্যে 40,000 শরণার্থী সেখানে প্রবেশ করবে, যাদের ফিরিয়ে না দিয়ে বরং আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে অসহায় মানুষদের এই বিশাল স্রোতের দেখভালের জন্য সব ব্যবস্থা করতে শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। কেবল শনিবারই মিউনিখে প্রায় 9,000 শরণার্থী প্রবেশ করেছে বলে দেশটির সরকার পক্ষ থেকে জানানো হয়েছে। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, ব্রিটেনে লেবার পার্টির নেতা নির্বাচিত হয়ে ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগ বামপন্থী নেতা জেরেমি করবিনের। সবার সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার। যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তে গুলি না চালানোর বিষয়ে একমত হয়েছে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী। শনিবার ভারতের নয়াদিল্লিতে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের 3 দিনের বার্ষিক বৈঠক শেষে লাহোরে ফিরে একথা জানান পাকিস্তান রেঞ্জার্সের মহাপরিচালক মেজর জেনারেল ওমর ফারুক বার্কি। ভারতের পক্ষ থেকেও সীমান্তে শান্ত রাখতে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে গেছে। সেপ্টেম্বর মাসে পাকিস্তান কমপক্ষে 11 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে খবর প্রচার করে ভারতীয় গণমাধ্যম। আর ইসলামাবাদের অভিযোগ, জুলাই ও আগস্ট মাসে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীকে লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 23 বারেরও বেশি গুলি বর্ষণ করেছে। দুই পক্ষের মধ্যে সংঘাতে কেবল সেনা সদস্যই নয়, প্রাণ হারায় সীমান্ত অঞ্চলে বসবাসকারী অনেক সাধারণ গ্রামবাসীও। নিরাপত্তার খাতিরে বসত বাড়ি ছেড়ে উদ্বাস্তু হতে বাধ্য হয়েছে অনেকে।
ভারত পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সংঘর্ষ ও যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালানোর মতো ইস্যুর সঙ্গে সঙ্গে আলোচনায় উঠে আসে সীমান্তবর্তী এলাকার মানুষের দুর্ভোগের বিষয়টিও। আলোচনা গঠনমূলক হয়েছে উল্লেখ করে শনিবার পাকিস্তান রেঞ্জার্সের এক বিবৃতিতে বলা হয়, সীমান্তে বসবাসকারী মানুষের নিরাপত্তা রক্ষায় দুই বাহিনী এখন থেকে সাবধানী মনোভাব দেখাবে। এই বৈঠক কেবল সীমান্ত উত্তেজনা প্রশমনই নয়, পরবর্তীতে দুই দেশের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের মধ্যে আলোচনার পথকেও প্রশস্ত করবে বলে বিএসএফ এর পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়। এছাড়া মাদক চোরাচালান, অনুপ্রবেশ, জঙ্গি তৎপরতার বিষয়গুলো নিয়েও আলোচনা হয় বৈঠকে। ঠিক হয়েছে আগামী বছরের প্রথমার্ধে দুই বাহিনীর মহাপরিচালকেরা পাকিস্তানে ফের বৈঠকে বসবেন। ভবিষ্যতে এই দুই বাহিনীর মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো কিরকম হবে এই বৈঠকে তাও ঠিক হয়েছে। মমতাজ মোস্তফা, সময় সংবাদ। পাকিস্তানকে সমর্থন করে স্লোগান দেয়াকে কেন্দ্র করে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের তরুণদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রোববার শ্রীনগরের নাসিমবেগ এলাকায় ম্যারাথন দৌড়ের একটি প্রতিযোগিতা দেখতে জড়ো হন কয়েক হাজার দর্শনার্থী। হঠাৎই ভিড়ের মধ্য থেকে একদল তরুণ পাকিস্তানের সমর্থনে স্লোগান দিতে থাকলে তাদের ধরতে তৎপরতা শুরু করে পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ লাঠিচার্জ করলে তারাও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোঁড়ে। ভারত চীন সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অঞ্চলে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। লাদাখের উত্তরে বার্সে এলাকায় চীনা সেনাদের অস্থায়ী ক্যাম্প শুক্রবার ভেঙে দেয় ভারতীয় সীমান্তরক্ষীরা। পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে চীনের যোগাযোগকারী কারাকোরাম হাইওয়ের ওপর বার্সে থেকে নজরদারি চালায় ভারতীয় সেনারা। 2000 সালের এপ্রিলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে বার্সেতে তাদের ক্যাম্প চালু করেছিল চীনা সেনারা। এ নিয়ে তিক্ত হয় ভারত চীন সম্পর্ক। আগামী শীতের আগে ইউক্রেন সংকট উত্তরণে কিয়েভ সরকার ও বিদ্রোহীদের মধ্যে সরাসরি আলোচনা জোরদার করার বিষয়ে একমত হয়েছে ইউক্রেন, রাশিয়া, জার্মানি ও ফ্রান্স। শনিবার বার্লিনে 4 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সংঘাতময় পূর্ব ইউক্রেন থেকে সব ভারী অস্ত্র সরিয়ে নেওয়ার বিষয়ে একটি সমঝোতার সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টেইনমেয়ার। আগামী অক্টোবরে পূর্ব ইউক্রেনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কাজ চলছে বলেও জানান তিনি। ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ 2014 সালের ফেব্রুয়ারিতে পদত্যাগের পর ইউক্রেনের কৃষ্ণসাগরীয় উপদ্বীপ ক্রিমিয়ার বিভিন্ন সরকারি দপ্তর দখল করে নেয় রুশপন্থী বন্দুকধারীরা। এপ্রিলে রুশপন্থী বিদ্রোহী আর সরকারি বাহিনীর মধ্যে বেঁধে যায় যুদ্ধ। কয়েক মাস পর একটি যুদ্ধবিরতি হলেও তা প্রায়ই ভঙ্গ হচ্ছে। দেশটির পূর্বাঞ্চলে সরকারি ও রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে 8000 মানুষ। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহী আর সরকারি বাহিনী একে অপরকে অস্ত্রবিরতি ভঙ্গের জন্য দায়ী করে আসছে। তবে এ মাসের শুরু থেকে দুপক্ষই অস্ত্রবিরতি মেনে চলছে বলে জানিয়েছে ইউরোপীয় নিরাপত্তা সংস্থা OSCE। এ অবস্থায় যুদ্ধবিরতি আরও এগিয়ে নেওয়ার জন্য ইউক্রেন ও বিদ্রোহীদের মধ্যে সরাসরি আলোচনার বিষয়ে শনিবার অনুষ্ঠিত হল 4 দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরা ফবা, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী পাভলো ক্লিমকিন, জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্র্যাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভ। স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের পর জানান, ফেব্রুয়ারিতে শেষবার হওয়া বৈঠকের চাইতে এ বৈঠকে অগ্রগতি বেশি। পূর্ব ইউক্রেনে মানবিক সহায়তা পাঠাতে এবং অঞ্চলটিতে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আইনগত বাধা দূর করতে একমত হয়েছেন বলেও জানান তিনি। এছাড়াও ভারী অস্ত্র সরিয়ে নেওয়ার বিষয়ে সমঝোতার সম্ভাবনার কথা বলেছেন স্টেইনমেয়ার। ইউক্রেনের সংঘাত থামার ব্যাপারে আমরা এখন অনেক বেশি আশাবাদী। গেল কয়েক সপ্তাহ ধরে অস্ত্রবিরতি ভালোভাবে চলছে। কোনো পক্ষ থেকেই কোনো রকমের সংঘাতের কোনো খবর পাওয়া যায়নি, যা আমার কাছে ইতিবাচক বলে মনে হচ্ছে। পূর্বাঞ্চল থেকে আরো ভারী অস্ত্র সরিয়ে নেওয়ার বিষয়ে একটি সমঝোতার বিষয়েও আলোচনা করছি আমরা। বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ 1 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া চলমান অস্ত্রবিরতিতে সন্তুষ্টি প্রকাশ করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বরাবরই শান্তি চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় ইউক্রেনের সমালোচনা করে আসলেও শনিবার তিনি পূর্ব ইউক্রেনের সংঘাত থেমে থাকার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। সরকারি বাহিনী কয়েক সপ্তাহ ধরে কোনো গোলা নিক্ষেপ না করায় পূর্ব ইউক্রেনে শান্তি বিরাজ করছে। কোনো যুদ্ধ হচ্ছে না। আমি মনে করি এটি অনেক বড় একটি অর্জন। আমি মনে করি কিয়েভ ও দোনেৎস্কের মধ্যে সরাসরি আলোচনায় পারে দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে।
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চাপ অব্যাহত রাখতে পশ্চিমা নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিউক। কিয়েভে এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে পুতিনের রাজনীতিকে বিশ্বের জন্য হুমকি বলেছেন তিনি। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। কোনো কারণ না দর্শিয়ে হঠাৎ করে ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছেন মিশরের প্রধানমন্ত্রী ইব্রাহিম মেহরেব। একই সঙ্গে মেহরেবের মন্ত্রিসভার সদস্যরাও প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির কাছে তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। আল জাজিরার খবর অনুযায়ী পদত্যাগের বিষয়টি অনুমোদন করেছেন সিসি। সেই সঙ্গে নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত পুরনো মন্ত্রিসভাকে তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশও দিয়েছেন তিনি। প্রেসিডেন্টের কার্যালয়ের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে এ খবর জানানো হলেও সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানানো হয়নি। তবে কয়েকদিন আগে দুর্নীতির দায়ে পদত্যাগ করেন দেশটির কৃষিমন্ত্রী। বেশ কয়েকজন মন্ত্রীর কার্যক্রম নিয়ে প্রেসিডেন্ট সিসির অসন্তোষের কারণেই ইব্রাহিম মেহরেব পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলে নাম না প্রকাশের শর্তে এক মিশরীয় উচ্চপদস্থ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। এদিকে এরই মধ্যে হোসনি মোবারক সরকারের জ্বালানি মন্ত্রী শরীফ ইসমাইলকে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানে সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে ১৪৫ জঙ্গি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া আহত অবস্থায় আরো ১৫০ জন জঙ্গিকে আটক করা হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযানে আফগান ন্যাশনাল আর্মির ১১ সদস্য ও জঙ্গিদের হামলায় নিহত হন বলে সরকারি এক বিবৃতিতে জানানো হয়। অভিযানে জঙ্গিদের বেশ কয়েকটি আস্তানা গুঁড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। এছাড়াও সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনা সদস্যরা। ইরাকের কিরকুকের আশপাশে ১১টি গ্রাম আইএস জঙ্গিদের কাছ থেকে পুনর্দখল করেছে কুর্দি পেশমার্গা যোদ্ধারা। স্থানীয় হাসপাতালের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো আরো জানায়, পেশমার্গা বাহিনীর অভিযানে অন্তত ৪৩ আইএস জঙ্গি নিহত ও ৭৯ জন আহত হয়। এছাড়া আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান চলছে বলেও জানায় তারা। এদিকে সিরিয়ায় আইএস অবস্থান লক্ষ্য করে বিমান হামলার মহড়া চালিয়েছে অস্ট্রেলিয়ান যুদ্ধ বিমান। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, খুব শীঘ্রই ইরাক ও সিরিয়ায় আইএস এর বিরুদ্ধে হামলা চালানো হবে। অস্ট্রেলিয়া আইএস জঙ্গি বিরোধী মার্কিন নেতৃত্বাধীন জোটের গুরুত্বপূর্ণ অংশীদার। রাশিয়ার ত্রাণবাহী দুটি কার্গো বিমান যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় পৌঁছেছে বলে জানিয়েছে সিরীয় রাষ্ট্রীয় গণমাধ্যম। বিমান দুটিতে ৮০ টন মানবিক ত্রাণ রয়েছে বলেও জানায় তারা। শনিবার বন্দরনগরী লাতাকিয়ার বিমানবন্দরে বিমান দুটি অবতরণ করে। সিরীয় সরকারকে রাশিয়া সামরিক সরঞ্জাম সরবরাহ করছে বলে খবর প্রকাশের পর এই ত্রাণ সরবরাহের কথা জানালো দামেস্কো। পরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ একথা স্বীকার করেন। এরই মধ্যে সিরিয়ায় সামরিক সরঞ্জাম সরবরাহের খবর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব। ব্রিটেনে লেবার পার্টির প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে ছায়া মন্ত্রিসভা গঠনে মনোনিবেশ করেছেন জেরেমি করবিন। একই সঙ্গে লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার পর দলকে ঢেলে সাজানোর পাশাপাশি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন কট্টর বামপন্থী হিসেবে পরিচিত প্রবীণ রাজনীতিক। শনিবার লন্ডনের কুইন এলিজাবেথ হলে লেবার পার্টির নেতা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হলে প্রায় ৬০% ভোট পেয়ে যুক্তরাজ্যের বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত হন তিনি। Jeremy Corbyn 251,000। শনিবার লন্ডনের কুইন এলিজাবেথ হলে যখন লেবার পার্টির নতুন নেতার নাম ঘোষণা করা হয়, তখন হল ভর্তি দর্শক ও সমর্থক করতালির মধ্য দিয়ে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানালেও দলীয় নেতা নির্বাচন প্রক্রিয়ার শুরুর দিকে ততটা আলোচনায় ছিলেন না লন্ডনের আইলিংটন আসন থেকে ৮ বার নির্বাচিত এমপি জেরেমি করবিন। নির্বাচনী প্রচারণার পুরোটা সময় ন্যাটো বিরোধী বক্তব্যের পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রে ব্যয় সংকোচন নীতি ও যুদ্ধবিরোধী অবস্থান নিয়ে বিপুল জনপ্রিয়তা লাভ করেন তিনি। রেল সহ সেবা খাতগুলোকে নতুন করে জাতীয়করণের প্রতিশ্রুতিও ছিল তার বক্তব্যে। আর তাই বিরোধী দলীয় নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণেই তিনি ঘোষণা দিলেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার। গণতান্ত্রিক এই নির্বাচনে দলের বিপুল সংখ্যক কর্মী অংশ নেয় আমি প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন পৃথিবীকে বদলে দিতে আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। দারিদ্র্য চিরস্থায়ী কোনো বস্তু নয়। আমি বিশ্বাস করি এটাকে দূর করা সম্ভব এবং আমরা যদি চাই একদিন অবশ্যই তা দূর হবে।
এই নির্বাচনের মধ্য দিয়ে লেবার দলের ভেতরের গণতান্ত্রিকতা প্রমাণিত হয়েছে বলেও এ সময় মন্তব্য করেন তিনি। একই সঙ্গে সবার জন্য উপযুক্ত এবং উন্নত একটি সমাজ ব্যবস্থা গড়ার লক্ষ্যে সবাইকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন করবিন। এই নির্বাচন দেখিয়ে দিয়েছে আমরা কতটা গণতান্ত্রিক, চাইলে আমরা কতটা ঐক্যবদ্ধ হতে পারি, সবার জন্য একটি উন্নত সমাজ গড়তে আমরা কতটা দৃঢ় প্রতিজ্ঞ ও অঙ্গীকারবদ্ধ। নির্বাচনে লেবার দলের 4,22,664 ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে করবিন পেয়েছেন 2,51,417 ভোট। তার অপর 3 প্রতিদ্বন্দ্বীর মধ্যে অ্যান্ডি বার্নহ্যাম 19%, ইভেট কুপার 17% এবং লিজ ক্যান্ডেল পেয়েছেন 4.5% ভোট। এছাড়াও লেবার পার্টির উপনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন টম ওয়াটসন। দীর্ঘ 32 বছর ধরে লেবার দলের এমপি নির্বাচিত হলেও কখনোই মন্ত্রিসভায় স্থান পাননি করবিন। এমনকি দলীয় নেতা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী 3 প্রার্থী সহজেই প্রার্থী হওয়ার যোগ্যতা অর্জন করলেও দলীয় এমপিদের সমর্থন আদায়ে বেগ পেতে হয় তাকে। প্রার্থী হতে প্রয়োজনীয় 35 এমপির সমর্থন পেলেও সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন সহ দলের অনেক প্রভাবশালী নেতাই করবিনের বিরোধিতায় সরব ছিলেন। এদিকে করবিন লেবার পার্টির নেতা নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে ইউরোপ জুড়ে ক্রমশ বামপন্থীদের জনপ্রিয়তা বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ভারতের মধ্যপ্রদেশে একটি রেস্টুরেন্টে বিস্ফোরণে 90 জনেরও বেশি নিহতের ঘটনার কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করেছে দেশটির পুলিশ। এক বিবৃতিতে ভারতীয় পুলিশ জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে রেস্টুরেন্টে মজুদ থাকা শিরিষের আঠাতে আগুন লেগে এই বিস্ফোরণ হয়। এর আগে পুলিশ দুর্ঘটনার জন্য গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে দায়ী করে। শনিবার সকালে মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার পেলটুয়াদ শহরে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণে একতলা ভবনটির ছাদ সম্পূর্ণ ধসে পড়ে এবং ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়েন বলে আশঙ্কা করা হয়। এরই মধ্যে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনার কারণ অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন এবং নিহত প্রত্যেকের পরিবারকে 2 লাখ রুপি ও আহতদের 50,000 রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন। ভারতের হিমাচল রাজ্যে একটি ছোট পর্যটকবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে 2 বিদেশি পর্যটক নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত 10 জন। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, শনিবার রাজ্যের কলকা থেকে সিমলা যাওয়ার পথে পারওয়ানো জেলার তাকশাল এলাকায় এই ট্রেন দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রেনটির 4টি বগির মধ্যে 2টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহত 2 বিদেশি নাগরিকের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্তে নেমেছে ভারতীয় কর্তৃপক্ষ। চিলিতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে 2 পুলিশ সদস্য ও এক সাংবাদিক সহ অন্তত 4 জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির রাজধানী সান্তিয়াগোতে বর্বর সামরিক অভ্যুত্থানের 42তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কর্তৃপক্ষ জানায়, প্রতিবাদকারীরা পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। তবে এ ঘটনায় আহত কারো অবস্থায় সংকটাপন্ন নয়। সান্তিয়াগোর আঞ্চলিক গভর্নর জানান, রাজধানীর কিছু নির্দিষ্ট স্থানে সশস্ত্র অপরাধীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। সান্তিয়াগোতে শিক্ষা সংস্কার, পেনশন ও বিভিন্ন সামাজিক ইস্যুতে প্রতিবাদ সমাবেশের আয়োজন নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। 1973 সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত তৎকালীন প্রেসিডেন্ট সালভেদর আয়েন্দেকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে হঠিয়ে জেনারেল অগাস্তো পিনোশেত ক্ষমতা দখল করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের সিয়েরা নেভাদা পাহাড়ে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে হুমকির মুখে রয়েছেন ওই এলাকার প্রায় 600 বাসিন্দা। কর্তৃপক্ষ জানায়, দাবানলে ওই অঞ্চলের প্রায় 65,000 একর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও অ্যামাদর ও ক্যালাভেরাস এলাকার অন্তত 15টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ওই এলাকার বেশিরভাগ বাসিন্দাদের। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন দমকল বাহিনীর প্রায় 3,500 কর্মী। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজ্যের অ্যামাদর ও ক্যালাভেরাস এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে রাজ্য গভর্নর জেরি ব্রাউন। রোববার চীনের উত্তর পূর্বাঞ্চলীয় প্রদেশ জিলিনে এক মনোমুগ্ধকর এয়ার শো অনুষ্ঠিত হয়েছে। চাইনিজ পিপলস লিবারেশন আর্মি পিএল এর অধীনস্থ বিমান বাহিনী দ্য বাই অ্যারোবেটিক টিম এই এয়ার শো প্রদর্শন করে। বিমান বাহিনীর 4 দিনব্যাপী উন্মুক্ত অনুষ্ঠানের সমাপনী উপলক্ষে এই প্রদর্শনের আয়োজন করা হয়। এয়ার শোতে 6টি জে-10 জেট যুদ্ধ বিমান আকাশে একের পর এক মনোমুগ্ধকর কসরত প্রদর্শন করে।
দ্য বাই অ্যারোবেটিক টিম মূলত বিদেশি অতিথিদেরকে স্বাগত জানাতে আনুষ্ঠানিক প্রদর্শনী করে থাকে। গত বৃহস্পতিবার শুরু হওয়া বিমান বাহিনীর এই উন্মুক্ত অনুষ্ঠান প্রায় 1 লাখ দর্শনার্থী উপভোগের সুযোগ পায়। তারা যেন একজন আরেকজনের আয়না। বলছি যমজ ভাই বোনদের কথা। অভিন্ন চেহারার এই সহোদরের দৃঢ় ভালোবাসার বন্ধন দেখতে ঘুরে আসতে হবে হন্ডুরাসের ডানলি শহর থেকে। এ শহরের একটি স্কুলে দেখা মিলবে 1 জোড়া 2 জোড়া নয়, এমন 23 জোড়া যমজ শিক্ষার্থীর, যাদের দেখলে মনে হবে আপনি বোধহয় কোনো যমজের রাজ্যে চলে এসেছেন। অবিকল দেখতে একই ছাঁচের দুটি ভিন্ন মানুষ। হন্ডুরাসের দালনি শহরে ডিপার্টমেন্টাল ইস্ট ইনস্টিটিউট স্কুলের ডানে বায়ে যেদিকেই তাকাবেন চোখে পড়বে এমন অসংখ্য যমজ জুটি। স্কুলটিতে মোট 23 জোড়া যমজ সহোদর রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। দূর থেকে দেখে যমজদের আলাদাভাবে শনাক্ত করাটা আসলেও দুষ্কর। তবে একসঙ্গে দীর্ঘদিন থাকতে থাকতে বেশ অভ্যস্ত হয়ে পড়েছে তাদের সহপাঠীরা। এক দেখাতেই বলে দিতে পারে কে কোনটা। আমার ক্লাসে যমজ ভাই বোন রয়েছে, তারা দেখতে হুবহু একই রকম, তবে তাদের মধ্যে একজন অনেক চঞ্চল আর একজন অনেক গম্ভীর, তাই দেখেই বুঝতে পারি। একই রকম মুখশ্রী, একই গড়ন, একই রকম উচ্চতা, তার উপর তাদের চালচলনও একই ধাঁচের। চুলের ছাট থেকে শুরু করে পোশাক এমনকি জুতা পর্যন্ত একরকম হওয়া চাই। এজন্য শুরুতে ধাঁধা খেয়ে যাবেন যে কেউ। অনেক সময় আমাদের বাবাই আমাদের আলাদা করে চিনতে ভুল করেন। আমাদের মধ্যে কেউ ভুল করলে তিনি ভেবে পান না কাকে বকা দেবেন। আমরা বিষয়টা বেশ উপভোগ করি। একই রকম হওয়ার সুবিধা ভোগ করতে অবৈধ সুযোগ নেওয়ার অভিযোগও নেহায়াত কম নয়। প্রায় একজনকে দেয়া উপহার ধরা দেয় আরেকজনের হাতে। বিনা দোষে কেউ অন্যের সাজা খাটে। অপরজনের বন্ধুচক্রের সঙ্গে সময় কাটিয়ে বোকা বানিয়ে ফেলেন এক নিমেষে। অনেক ক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষকেও বেশ মুশকিল পোহাতে হয়। অনেকের চেহারায় এতটাই মিল যে তাদের আলাদা করতে গিয়ে বিভ্রান্ত হয়ে যায়। একজন অসুস্থ থাকলে তার বদলে দেখা যায় আরেকজন এসেছে পরীক্ষা দিতে। আমরা বুঝতেও পারি না। এমন ছোটখাটো আরো অনেক ঘটনাই ঘটে। এই স্কুলে এত যমজের বিচরণ কেন তার কোনো সদুত্তর না মিললেও স্থানীয় অধিবাসীরা যমজ শিশুদের আশীর্বাদ হিসেবেই দেখেন। বিশ্বের অন্য কোনো স্কুলে একসঙ্গে এত যমজ শিশু না থাকায় রেকর্ডের তালিকায় নাম লেখাতে বসেছে দানলির এই স্কুলটি। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের প্রতিশ্রুতি সৌদি বাদশার। নির্বিঘ্নে হজের কর্মসূচি অনুষ্ঠানের ঘোষণা কর্তৃপক্ষের। আরো 40,000 শরণার্থীকে আশ্রয় দেবে জার্মানি। দেশে দেশে শরণার্থীদের পক্ষে বিপক্ষে সমাবেশ। কাশ্মীর সীমান্তে যুদ্ধবিরতি মেনে চলতে একমত ভারত পাকিস্তান। শেষ হলো নয়াদিল্লিতে 2 দেশের সীমান্তরক্ষীর মহাপরিচালক পর্যায়ের বৈঠক। এবং ইউক্রেন সংকট সমাধানে বার্লিনে চতুর্পক্ষীয় বৈঠক। শীতের আগেই অস্ত্রবিরতির বিষয়ে সমঝোতার আশাবাদ জার্মানির। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।